তো এইভাবেই চিন্তা করবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো তার গ্রামীণ ফোনের হয়তো মিনিট প্যাকেজ বা ডাটা প্যাকেজের মতো ছোট প্যাকেজ বড় প্যাকেজ করে বাংলাদেশের মানুষের সামনে নির্বাচনের প্যাকেজটিও দিয়েছেন, যেহেতু তিনি একজন ভালো ব্যবসায়ী এবং অর্থনীতিবিদ। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের কোনো সংস্কারের প্যাকেজ হতে পারে না। সংস্কারকে আমরা দেখেছিলাম যে কতগুলো ক্ষেত্রে ঐক্যমত্য হলে সকল রাজনৈতিক দল চাইলে সেগুলো সংস্কার হবে, এবং কিছু সংস্কার হয়তো এই সরকার করবে, কিছু সংস্কার পরবর্তী সরকারের জন্য রেখে দেওয়া হবে। আমরা দেখছিলাম যে একটা জাতীয় ঐক্যমত্যর একটা কমিশন, সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তাদের কয়েকটি বৈঠকও হয়েছে। কিন্তু একটি নির্বাচন কখন হবে যখন আসে, তখন সংস্কারের প্রশ্নটিকে সংশ্লিষ্ট করে বলা হয় যে সংস্কার যদি বড় সংস্কার চায় তাহলে নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে, সেটি সামনের বছরের জুন জুলাইয়ের দিকে। এবং যদি সংস্কার কোন রকম ছোটখাটো সংস্কার চায় সেটি ডিসেম্বরে। আমরা দেখলাম যে ছোট প্যাকেজ এবং বড় প্যাকেজের সংস্কার, আসলে এর মধ্য দিয়ে সংস্কারের কতটা কোন প্যাকেজ জনগণ গ্রহণ করবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি স্বভাবতই এইভাবেই চিন্তা করবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো তার গ্রামীণ ফোনের হয়তো মিনিট প্যাকেজ বা ডাটা প্যাকেজের মতো ছোট প্যাকেজ বড় প্যাকেজ করে বাংলাদেশের মানুষের সামনে নির্বাচনের প্যাকেজটিও দিয়েছেন, যেহেতু তিনি একজন ভালো ব্যবসায়ী এবং অর্থনীতিবিদ। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের কোনো সংস্কারের প্যাকেজ হতে পারে না। এটা ছোট প্যাকেজ আর বড় প্যাকেজের মধ্যে সীমাবদ্ধ থাকার কোনো বিষয় না। আর এটা হচ্ছে জাতীয় ঐক্যের বিষয়। এটা হচ্ছে একটা জায়গায় বাংলাদেশের ঐক্যমতে আসার বিষয়। এটা ছোট হোক বা বড় হোক, আমাদের বুঝতে হবে সংস্কারের ফান্ডামেন্টাল কি কি ইস্যুগুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে আমাদের বাংলাদেশের মানুষ নিয়েছে। দেখেন, সংস্কার 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 কি সংস্কার করবেন? বাংলাদেশ থেকে দুর্নীতি কমাইতে পারছেন? বাংলাদেশ থেকে চাঁদাবাজি কমাইতে পারছেন? বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারছেন? বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ করতে পারছেন? বাংলাদেশের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারছেন? বাংলাদেশে আপনাদের ছাত্রদের দল কি পরিমাণ টাকা পয়সা খরচা করে তার স্বচ্ছতা পর্যন্ত নিশ্চিত করতে পারতেছেন না? আপনি জাতিকে সংস্কার দিবেন, ভালো কথা, দেন, সমস্যা নাই। এখন ছোট সংস্কার বলতে কি বুঝাতে চাচ্ছেন আপনি? কোন কোন সংস্কার গুলো সেই সংস্কারের মধ্যে থাকবে? আপনি কি তার কোনো দিক নির্দেশনা দিয়েছেন? আপনি কি বলেছেন যে এই বিষয়গুলো ছোট সংস্কারের মধ্যে থাকবে, যার মেয়াদ ডিসেম্বর পর্যন্ত? আর যদি আপনি 2026 সালের জুন জুলাই পর্যন্ত যান, তাহলে এই সংস্কারগুলো থাকবে। আপনি সংস্কার করলেন, সেই সংস্কারগুলোর যে আপনার অ্যাপ্রুভাল, সেই অ্যাপ্রুভাল কিভাবে দিবেন আপনি? সেটা কি আপনি নির্বাচিত সরকারের মাধ্যমে, সংসদের মাধ্যমে দিবেন, না গণপরিষদ নির্বাচনের মধ্যে দিবেন? এখন গণপরিষদ নির্বাচন করে আপনি সংবিধানকে বাতিল করে দিবেন। সেই সংবিধান বাতিল করবেন, যে সংবিধান রূপায়ণ করবেন, সেই লিপিবদ্ধ করবেন, সেই সংবিধান কি বাংলাদেশের মানুষ আদৌ মানবে কিনা, তার তা নিয়ে কি আপনারা আলোচনা করেছেন? এখন আজকে নাহিদ বলল, শুনলাম যে জুলাইয়ের একটা হবে প্রক্লেমেশন, সেখানে সকল জুলাই সনদ হবে। সেই জুলাই সনদে এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে জুলাই সনদ হবে আর কি, জুলাই সনদ হবে, সেই প্রস্তাবনাগুলো থাকবে, সেখানে সকল রাজনৈতিক দলের স্বাক্ষর দিবে। একটা কথা প্রাসঙ্গিক ভাবে বলতে চাই, আপনি 37টি দলের কাছে আহ্বান জানিয়েছেন, 7টি দলের রিয়েকশন পেয়েছেন। আপনি কি এইখানে আপনি ঐক্যমত বা সেখানে আপনি কি জনসম্পৃক্ততা বা কি আপনার গ্রহণযোগ্যতার মানদণ্ড আপনি প্রতিষ্ঠিত করতে চান? বাংলাদেশে কয়টা নিবন্ধিত দলকে আজ পর্যন্ত সেনাবাহিনী হোক বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার হোক ডাকছে? কেন? আমরা যেটা চেয়েছিলাম সেটা এত কিছু আমরা বাংলাদেশের মানুষ, আমি বিশেষ করে আমি কিন্তু এই 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 5ই আগস্টের আন্দোলনের আগে থেকেই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যখন দেখেছি ছাত্রদের উপরে এত মেটিকুলাস ডিজাইন তো আমাদের মাথায় ছিল না। আমরা দেখছি যে সাধারণ ছাত্রছাত্রীর উপরে নিপীড়ন হচ্ছে, আমাদের এইখানে দায়বদ্ধতা রয়েছে, আমরা কথা বলেছি। কিন্তু আমাদের এইরকম এত মেটিকুলাস ডিজাইনের মানে সংস্কার, এই প্যাকেজ ভিত্তিক সংস্কার, এই ডাটা প্যাকেজের সংস্কার আমাদের কিন্তু কামনা বাসনা ছিল না, স্বপ্ন ছিল। আমাদের যেটা স্বপ্ন ছিল, বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র হবে, বাংলাদেশের মানুষ স্বাধীন মত প্রকাশ করবে, বাংলাদেশের গরিব দুঃখী নিপীড়িত জনগণ তাদের ন্যায্য হিস্সা পাবেন, ভোটের মধ্যে কোনো অনিয়ম হবে না, যারা রাজনৈতিক ক্ষমতায় আসবে তারা জনগণের প্রভু হয়ে বসতে পারবে না, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে, এবং বাংলাদেশের সকল স্তরের জনগণের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। সেটা প্রপোর্শনাল ইলেকশন বা সংখ্যানুপাতিক ইলেকশন হইলে ভালো হয়। সেই সকল প্রস্তাবনা আমাদের ছিল, যেন এনবিআর গেলে ঘুষ দেওয়া না লাগে, যেন ট্রেড লাইসেন্স করতে গেলে ঘুষ দেওয়া না লাগে, যেন ড্রাইভিং লাইসেন্স করতে গেলে ঘুষ দেওয়া না লাগে, যদি ভূমি অফিসে গেলে যেন ঘুষ দেওয়া না লাগে, পুলিশের কাছে যেন অ্যারেস্ট হলে ঘুষ দেওয়া না লাগে,
এই জিনিসগুলো আমরা মানে চেয়েছিলাম। এই যে আমাদের এটার জন্য ঘুষের এইসব সংস্কার, ঘুষের সংস্কার বা দুর্নীতির সংস্কার, আমাদের বাজারের ঊর্ধ্বগতির যে মূল্য সেটার সংস্কার, সিন্ডিকেশনের সংস্কার, দখলদারিত্বের সংস্কার, আমরা এইগুলোর সংস্কার তো আসলে দরকার। জনগণ এটি চায়। আসলে রাষ্ট্র কাঠামোর বড় বড় নিয়ম নীতিতে কি সংস্কার আসবে, সেটি তার জীবনে কতটা প্রভাব ফেলবে প্রত্যক্ষভাবে, সেটি পরের কথা। আপনি সুন্দর বলেছেন, কিন্তু আসলে এই সংস্কারগুলো আমরা কতটা দেখছি সেটি নিয়েও একটু কথা বলুন, যে কেন দুর্নীতি, কেন দখলদারিত্ব, কেন চাঁদাবাজি, আমি কেন এখানে একটু বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি বলবো, হ্যাঁ, আপনাকে বলছি, সৈয়দ সামাদ বাচ্চু বলুন। আমি একটু বলি এখানে, আমি একটু আমি একটু বলি, সৈয়দ সামাদ বাচ্চু ভাই, দেখেন, আহ, আহ, সব সংস্কারের মূল উদ্দেশ্য কি, যদি আপনি নৈতিক দৃষ্টিকোণ থেকে বলেন, সব সংস্কারের মূল উদ্দেশ্য হলো যে একটা এদেশের জনগণের ক্ষমতায়ন বা জনগণের রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়া, এইটাই তো মূল সবকিছুর। কিন্তু আপনি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এখন যেই অরাজকতা চলছে, যেই হত্যাকাণ্ড চলছে, যেই নারী নিপীড়ন চলছে, যেই ধরনের একটা ভঙ্গুর ব্যবস্থা এখন চলমান, এই ভঙ্গুর ব্যবস্থার মধ্য থেকে কিভাবে একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিবে কিভাবে? কাজেই এই অবস্থা আরো 6 মাসে আমরা রেস্টোরেশন করতে পারবো কিনা, বা এই সরকার পারবে কিনা, তাও তো তারা জোরালো ভাবে কোনো কিছু করে দেখাচ্ছে না। পক্ষান্তরে তারা কি করছে, দেখবেন যে বাসদ এবং সিপিবির মতো দল, তারা আন্দোলন করছে কি নিয়ে, যে এই যে সারা দেশে ধর্ষণ এবং যে হত্যাকাণ্ডগুলো চলছে এর বিরুদ্ধে তারা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। আর হচ্ছে সারা দেশে যে মাজার, মসজিদ বা মন্দিরে যে ভাঙচুর গুলো চলছে তার বিরুদ্ধে তারা একটা আন্দোলন দাঁড় করানোর চেষ্টা করছে। এবং সারা দেশে যে হিন্দু বা আদিবাসী সম্প্রদায়ের বাড়িঘরে যে হামলাগুলো হচ্ছে, কাজে এদেরকেও মাঠে নামতে দেওয়া হচ্ছে না। তার মানে কি, এই অবস্থাগুলো আরো দীর্ঘদিন অটুট থাকুক, এই অরাজক অবস্থাগুলো আরো দীর্ঘদিন চলমান থাকুক। তাতে কি হবে? তাতে হবে এটা যে রাষ্ট্র নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করতে পারবে না। তাহলে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি না করতে পারলে নির্বাচন আরো দেরিতে যাবে। এই ধরনের পরিবেশটা তারা, আমি মনে করি যে এই ধরনের এই বর্তমান লাভ কি, তাতে ডক্টর ইউনূসের লাভ কি? তিনি বলেছেন যে তিনি নির্মোহ ব্যক্তি, তিনি রাজনীতি করতে চান না। তিনি বলেছেন যে তিনি এসেছেন একটি সুস্থ ধারায় দেশকে তিনি নিয়ে গিয়ে তিনি ক্ষমতা থেকে চলে যাবেন, জনগণ যদি চায় তিনি ছেড়ে দিতে চান, তিনি এ ধরনের কথা বলেছেন। ফলে তার তো অভিলাষ, রাজনৈতিক আকাঙ্ক্ষা নাই। কেন আমরা বলছি যে তিনি প্রলম্বিত করতে চান নির্বাচনকে এবং ক্ষমতায় বেশি দিন থাকতে চান? মানে এটি কি আমাদের এক ধরনের, মানে আপনি তিনি যে বলছেন যে আমি ক্ষমতায় থাকতে চাই না, তাহলে উনি নির্মোহ ব্যক্তি যদি হয়ে থাকেন, তাহলে উনি এই 6-7 মাসে যেই দেশের যেই পরিস্থিতি তৈরি করছেন, উনি যদি নির্মোহ হতেন তাহলে উনি বলতেন যে আমি আই এম টোটালি ফেইলিউর, যে আমি সম্পূর্ণ ব্যর্থ, আমি এই দেশ চালাবার যোগ্য না, তাহলে আমি চলে যাই, আমি নির্মোহ ব্যক্তি, আমি সৎ মানুষ, আমি এই দেশের মানুষ অত ভালো না, আমি পারছি না, তাহলে আমি চলে যাই। সেই উদারতা কই তার মধ্যে? সেই উদারতাও তো তিনি দেখাতে পারছেন না। তিনি সহযোগিতা চাচ্ছেন, রাজনৈতিক দলগুলো জনগণের সহযোগিতা চাচ্ছেন। তিনি বলছেন যে আর একটু সময় লাগবে, তাকে সেই সময় দেওয়া হোক, এবং তিনি একটি ভালো দেশ উপহার দিবে যেখানে মানুষ মানুষকে আক্রমণ করবে না, কেউ কাউকে আহত করবে না, সবার অধিকার সমুন্নত থাকবে, বৈষম্যহীন একটি সমাজ, শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা তিনি উপহার দিতে চান। এবং আপনার মনে আছে তিনি বলেছিলেন যে আমরা সেই আলাউদ্দিনের প্রদীপ আমরা পেয়ে গেছি, ছাত্ররা সেই প্রদীপ হাতে তুলে দিয়েছে, আমরা যা চাইবো এখন তাই হবে, দেশ সেভাবেই তৈরি হবে। তো তার যে এই প্রত্যয়, আমরা শুভ প্রত্যয় দেখেছিলাম শুরুতে, তো সেটির জন্য আসলে তাকে একটু সময় দেওয়াই তো দরকার নাকি? তাকে সময় দেওয়া দরকার, একটু এখানে তাকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে, এবং তিনি যেই সংস্কারগুলো দরকার, বা সেটা সংস্কার একটা
সময় সাপেক্ষ ব্যাপার। এটা দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, এটার সাথে মানুষেরও সম্পর্ক আছে, মানুষ কি চায় এগুলো উপলব্ধি ওনারা করছেন না। আর উনি একটা সংস্কার বড় করেই করছেন, সেটা হচ্ছে সরকারে থেকে সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল গঠন করে উনি ওনার কায়েমি স্বার্থ বা ওনার ব্যক্তি স্বার্থ হাসিলের পথে উনি হাঁটছেন। এই সংস্কারটা উনি ভালো করে করছেন এবং সরকারি টাকায়, সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি যানবাহনে আজকের ছাত্রদের, এই তথাকথিত যে মেধাবী ছাত্র যারা, তাদের আস্ফালন দেখলে, জনগণের টাকা দিয়ে তারা কিভাবে আস্ফালন করছে, কিভাবে ফেসিবাদ তারা সৃষ্টি করছে, কিভাবে মব ভায়োলেন্স তৈরি করছে, এগুলো আমরা তো দেখতেই পাচ্ছি। এগুলো তো প্রত্যেকটা সাধারণ মানুষ, রিক্সাওয়ালা থেকে তৃণমূলের কৃষক মানুষ, সবাই এগুলো দেখতে পাচ্ছে। এবং এই সরকারের উপর এবং এই সরকারকে যেই সব তথাকথিত মেধাবী ছাত্ররা যারা করছেন, তারা কিন্তু তাদের উপর সাধারণ মানুষ ব্যাপক বিরক্ত। ইমামুল ভাই একটু প্রশ্ন রাখতে চাই, যখন নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, সেটি তো নতুন একজন রাজনৈতিক বন্দোবস্ত দেশের জন্য দরকার। পুরনো রাজনৈতিক দলগুলো ফেসিবাদী কায়দায় বিভিন্ন সময় দেশ চালিয়েছে, তারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, মানুষ নতুন একটি রাজনৈতিক দলের, রাজনৈতিক শক্তির উত্থান চায়। ফলে সেটাও যদি সংস্কার হয় রাজনৈতিক দলের মধ্যে, তো সেটি তো খারাপ নয়, জনগণ সেটিকে তো বরণ করবারই কথা। এবং ডক্টর ইউনূস যদি সেটিকে ফ্যাসিলিটেট করে, তাহলে দোষের কোথায়? আপনি সরকারে থেকে আপনি রাজনৈতিক দল করবেন, আর এটা এদেশের সাধারণ মানুষ সহ রাজনৈতিক দল মেনে নিবে, এটা আপনি তাহলে বোকার রাজ্যে আপনি বসবাস করছেন। আর আপনি যেটা মনে করেন যে উনি যেভাবে দেশ চালাচ্ছেন, ওনার যদি ফেসিবাদের এখন চূড়ান্ত রূপ আমরা দেখছি, যে মানুষ কথা বলতে পারছে না, মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করতে পারছে না। আপনি এই তো আমি একটু আগেই বললাম যে গোয়েন্দা সংস্থা, আপনি কিন্তু কথা বলছেন, আপনি কিন্তু এই সরকারের সমালোচনা করছেন। আমি জানি না আপনি তো প্রাণ খুলে হয়তো করছেন কিনা, আপনি সকল কথা বলছেন না সেটা আমরা জানি না। আপনি কি মনে করেন, আপনি যে কথাগুলো বলছেন, এটা বাক স্বাধীনতা যদি না থাকতো তাহলে কি সেটি বলতে পারতেন? না, আমি 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 এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমি শঙ্কার মধ্য থেকেও আমি, আমার মধ্যে সাহস আছে, আমার মধ্যে ক্ষোভ আছে, আমার মধ্যে দরহ আছে। আমি আমার নিজের দায়বদ্ধতার জায়গা থেকে আমি এই কথাগুলো বলছি। তারপরও আমি কিন্তু শঙ্কামুক্ত নই, একেবারেই শঙ্কামুক্ত নই। ভয়হীন নন। জি, ধন্যবাদ আপনাকে। কেউ কেউ বলছেন যে ভয়ের পরিবেশেই আছে, কেউ কেউ কথা বলছেন, কিন্তু কারো জন্য আসলে বাক স্বাধীনতার পরিবেশ তৈরি হয়েছে সেটাও বলা হচ্ছে। ধন্যবাদ। সেটি তো আসলে আর আপেক্ষিক, কিন্তু সকলের জন্য নির্ভয়ে কথা বলার এক ধরনের যে পরিবেশ, সেটি আমরা পেয়েছি কিনা সেটি একটি বড় প্রশ্ন করা যেতেই পারে। সোহেল সামাদ বাচ্চু, আপনার কাছে আসতে চাই, আপনি কি কোনো সংস্কার নিয়ে যদি কথা না বলেন, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনার কিছু বলবার আছে? 1 মিনিটে বলতে চাই যে সংস্কারের মূল ভিত্তি কি? সংস্কারের মূল ভিত্তিটা ছিল স্বচ্ছতা, নৈতিকতা। সেই জায়গায় কি পৌঁছাইতে পেরেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারের যে উপদেষ্টা মণ্ডলীরা রয়েছে, তারা কি তাদের সম্পদের হিসাব দিয়েছে? স্বচ্ছতা যেখানে নাই, সংস্কার কোত্থেকে আসবে? তারপরে নাহিদ ইসলাম তার নতুন রাজনৈতিক দলের ডোনারদের নাম বলতে পারছে না, নিরাপত্তাহীনতায় ভুগছে। যদি সেই সমস্ত ডোনারের নাম বলে দেয়, তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সেই চিন্তায় চিন্তিত আমাদের নাগরিক পার্টির সম্মানিত চেয়ারম্যান। তাহলে এই যদি হয় স্বচ্ছতার নমুনা, এই যদি হয় নীতি নৈতিকতার নমুনা, তাহলে সংস্কার এটা অলিক কল্পনা ছাড়া আর কি হতে পারে?